শালার ঘরে শালা এখানে ফাজলামি করতে আসছে। স্বরাষ্ট্র দপ্তর নামে একটা দপ্তর আছে, সেখানে একজন উপদেষ্টা আছেন, তিনি আছেন কিনা দেশে নাই। আজকে উনি দাঁত কেলিয়ে কেলিয়ে বিপ করলেন, তাদেরকে আমরা জোর প্রয়োগ করতে চাই না, বুঝিয়ে শান্ত করতে চাই। এই ব্যাককলের ঘরের ব্যাককলটা জুতা দিয়ে পেটানো উচিত। শালার ঘরে শালা এখানে ফাজলামি করতে আসছে একটা গুরুত্বপূর্ণ পদে। সরি মনির ভাই, আমরা আমাদের ধৈর্য হারিয়ে ফেলেছি। এদের কারণে সরকারের নতজানু নিয়মের কারণে, নতজানু স্বরাষ্ট্র দপ্তরের কারণে, নতজানু পররাষ্ট্র দপ্তরের কারণে আজকে হত্যা হয়েছে। জামাতের জন্য জবাবদিহি করতে। ধন্যবাদ মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। মনির ভাই আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ার? জি শুনতে পাচ্ছি ক্লিয়ার। জি মনির ভাই ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ক্যাপ্টেন মারুফ স্যারকে আসসালামু আলাইকুম। তো জি স্যার, আসলে আজকে খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে টকশোতে আসা যে আমাদের একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী সেই ভাইকে আমাদের সনাতনী ভাইয়েরা হত্যা করছে। যাদেরকে কিছুদিন আগে আমরা মন্দির পাহারা দিলাম, যাদের বাড়িঘর পাহারা দিলাম, যাদেরকে আমরা মাইনরিটি বলতে লজ্জা পাই, কষ্ট পাই, মানে কি বলবো আসলে, মানে কথা ভাষা আসতেছে না। আর দ্বিতীয়ত হচ্ছে আসলে কি এই যে ইসকন ইসকন ইসকন, আসলে ইসকনকে সামনে আনা হচ্ছে। বিষয়টা এর বাহিরে এই সংখ্যালঘু সম্প্রদায়কে দিয়ে ভারত বিশাল বড় একটা গেম চালাতে চাচ্ছে। এই গেমটা সারা পৃথিবী যাতে সহজে গ্রহণ করে। আমরা কিন্তু ইসকনকে বারবার করে দায়ী করতেছি, যদিও ইসকন প্রথম থেকে মানে প্রথম এর উস্কানিদাতা, এবং এর যে সদস্যরা তারা আসলে এটা এমন ভাবে কলকাঠি নাড়াচ্ছে যেন সাধারণ মানুষ বুঝতে না পারে যে এর ভিতরে অন্য হিন্দুরাও জড়িত। এবং শুধু হিন্দু না, বর্তমানে আওয়ামী হিন্দু তারা খুব কঠিন ভাবে এটার পিছনে কলকাঠি নাড়াচ্ছে। আজকে দেখেন যখন চট্টগ্রাম আদালতে হামলা হলো, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, তাদের কার্যক্রম কি ছিল, তাদের ভূমিকা কি ছিল? আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি তো মনে করি যে ওনার শীত দাঁড়াই নাই। শীত দাঁড়াহীন একজন ব্যক্তিকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়, কিছুই হবে না। যখন ট্রাক ভরে ভরে, বাস ভরে ভরে, মাইক্রো ভরে ভরে বাইরে থেকে মানুষ ঢাকা জড়ো করা হচ্ছিল, ইন্টেলিজেন্স যে ইউনিটটা আছে তারা কার কি ছিড়ছে? কে চালাচ্ছে দেশ? কারা চালাচ্ছে? আমরা সাধারণ মানুষ, আমরা এত ভালো বুঝি না। তা আপনারা তো বুঝেন, তা আপনারা যদি বুঝেন তাহলে কি করতেছেন আপনারা? আপনাদের কাজ কি? কেন বিএনপি ভারতের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না? কেন জামাত ভারতের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না? কেন চাচ্ছে না? যে আমাদের বর্তমান যে সরকার আছে তারাও এই ভারতের সাথে লেজুর ভিত্তিক ভাবেই জড়িত আছে। তো তারা চাচ্ছে না তারা ভারতের শত্রু হইতে। আমরা আসলে বলতেছি যে কেন আমরা ভারতের বিরুদ্ধে রাজনীতিবিদ গুলো কথা বলতেছে না, এর কারণটা হচ্ছে এই, আমরা যে বিপ্লবী সরকার বা যে সরকার করলাম, এই সরকারও এই ভারতের সাথে লেজুর ভিত্তিক ভাবে জড়িত। কেন? ভারতীয় মিডিয়াগুলো যেভাবে অপপ্রচার চালাচ্ছে, আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা না, পররাষ্ট্র উপদেষ্টা, তিনি কি একবারও ভারতীয় হাই কমিশনকে ডেকে বলছে যে আপনারা কেন আপনাদের মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করতেছেন না, কেন এইভাবে উস্কানি দিচ্ছেন? আমাদের চট্টগ্রাম নিয়ে কথা বললো, ওই কোনো প্রতিবাদ করছে? করে নাই। তো এটা তোই মূলত রাজনীতিবিদদের ভয় যে আমরা কেন ভারতের বিরুদ্ধে কথা বলি। মনির ভাই আমি শেষ করতেছি। তো আমার মনে হয় এই সরকার যদি আরো কিছুদিন থাকতে চায় এবং সংস্কার করতে চায়, তাহলে তাদেরকে বিপ্লবী মাইন্ডের ভারত বিরোধী কিছু মানুষকে এখনো যদি তাদের সরকারে ঢুকায়, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি আরো কঠোরভাবে, আমরা বলছি না কাউকে হত্যা করতে, বাট এরা আরো অনেক অপশন আছে। আমরা অনেক বিশ্বে দেখেছি দাঙ্গা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, আন্দোলন কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, বিনা রক্তপাতে, বিনা হত্যাকাণ্ডে, এগুলো আমরা দেখছি। সেখান থেকে শিক্ষা নিয়ে এই সরকারকে আরো কঠোর হতে হবে। এবং আমি হিন্দু ভাইদেরকে আহ্বান করব যে আপনারা মুসলিম এবং হিন্দু দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেন না, ফলাফল ভালো হবে না। থ্যাংক ইউ মনির ভাই। দেখেন, বাংলাদেশের গত শনিবার থেকে আজ অব্দি, আজকে মঙ্গলবার, এই কয়েকদিনে বাংলাদেশে কোনো সরকার আছে কিনা, কোনো প্রশাসন আছে কিনা, কোনো কার্যক্রম আছে কিনা, দেশীয় প্রশাসন বা সরকারের মাধ্যমে রাষ্ট্রীয় কোনো কার্যক্রম আছে কিনা, এটা কি আপনারা অনুভূত বা লক্ষ্য করেছেন? শনিবার দিন মাদারীপুরে হিন্দু কর্তৃক মসজিদের আজান বন্ধ করা হলো, সেখানে কোনো পদক্ষেপ নেই। গতকাল তার পরে রবিবার সোমবার এই নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ ছাত্র কর্তৃক মোল্লা কলেজে ভাঙচুর চালানো হলো, যেখানে 50 থেকে 60 কোটি টাকার ক্ষতি হয়েছে, কলেজ কর্তৃপক্ষ বলেছে। এরা নির্দ্বিধায় একটা ছাত্রকে পিটাচ্ছে,
সাপ যেভাবে পিটিয়ে হত্যা করে এভাবে পিটাচ্ছে। প্রশাসনের কোনো ভূমিকা নেই, সরকার আছে কিনা দেশে তাদের কোনো ভূমিকা নেই, এবং স্বরাষ্ট্র দপ্তর নামে একটা দপ্তর আছে, সেখানে একজন উপদেষ্টা আছেন, তিনি আছেন কিনা দেশে নাই। আজকে উনি দাঁত কেলিয়ে কেলিয়ে বিপ্লব করলেন, তাদেরকে আমরা জোর প্রয়োগ করতে চাই না, বুঝিয়ে শান্ত করতে চাই। এই ব্যাককলের ঘরের ব্যাককলটা জুতা দিয়ে পেটানো উচিত। শালার ঘরে শালা এখানে ফাজলামি করতে আসছে একটা গুরুত্বপূর্ণ পদে। সরি মনির ভাই, আমরা আমাদের ধৈর্য হারিয়ে ফেলেছি। আমার ভাইদেরকে পেটানো হচ্ছে, আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে। গতকালকে এই চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হলো, শাহবাগ সহ সারা বাংলাদেশের অস্থিতিশীল করে ফেললো। আজকে কোর্ট প্রাঙ্গণে একজন আইনজীবীকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো। কি করেছে প্রশাসন? এই প্রশাসন দিয়ে, স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে আমাদের কোনো কাজ আছে? এই আপনি দেখুন, এই যে ইন্ডিয়ান আর বাংলা চ্যানেল, এই ময়ূক রঞ্জন ঘোষ কি বলছে সেখানে, এই যে আমাদের দেশে হার্ফিক মজুমদার সেও আছে। এই হার্ফিক মজুমদার এই কিসের বাচ্চা বলবো একে? একে কিসের বাচ্চা বলবো বলেন? সে সেখানে বক্তব্য দিচ্ছে। এই হার্ফিক মজুমদার, বাংলাদেশের হিন্দুকে বেছে বেছে মারা হচ্ছে, তাদেরকে লাঠিচার্জ করা হচ্ছে, না শুনে এই চিন্ময় দাসকে জেলে দেওয়া হয়েছে। ইউনুসকে জবাব দিতে হবে, এবং ইন্ডিয়ার যত এই নির্মাতা আছে, লেখক আছে, তারা এখনই রুখে দাঁড়ান, বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ান। এদেরকে এই দায়িত্ব কে দিল? আর এই বাংলাদেশের এই কুকুর সেখানে গিয়ে বক্তব্য দিচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি, তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কাকে বলবেন? কার কাছে দুঃখের কথা বলবেন? একটা সরকার, যে ইউনুস সরকার বারবার বলছে যে আমাকে সুযোগ দেন, আপনারা অধৈর্য হবেন না। কেন আমরা অধৈর্য হব না? কেন আমরা গালাগালি করবো না? এই ইউনুসকে যদি আপনিও বলেছেন মারফুর রাজু ভাই যে এনাকে সহযোগিতা করেন, বিএনপির সকল নেতাকর্মী বলেছে এই ইউনুস সরকারকে সহযোগিতা করেন। সহযোগিতার কি ফল হচ্ছে আজকে দেখতে পাচ্ছেন? এরা সংস্কার নিয়ে এই ধরনের ঝামেলা লাগিয়ে দিয়ে সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে। মনির ভাই, এই যে আপনার চ্যানেলে আরেকজন মনির আসেন, উনি সম্ভবত জামাত করেন, প্রবাসে থাকেন সম্ভবত। উনি সম্ভবত খবর টবর দেখেন না, অহেতুক এসে কিছু মুখস্থ কথাবার্তা বলে চলে যান। জামাত পড়াশোনা করে, এই করে সেই করে। ভাই, ওই ভাই যদি থাকতো তাহলে একটু সুবিধা হতো, যদি স্ক্রিনে থাকতো। যে ওনাকে বলতে চাই যে পুঁথিগত বিদ্যা পড়াতে ধন, সহিলে বিদ্যা না সহিলে ধন হলে প্রয়োজন। পুঁথিগত বিদ্যা দিয়ে কোনো দেশ চলে না, পুঁথিগত বিদ্যা দিয়ে কোনো রাজনীতি চলে না। সময় সাপেক্ষে উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত বাস্তবসম্মত হতে হয়, তবেই রাজনীতি হয়। আর উনি বললেন যে বিএনপি কোনো এখন সঠিক কাজ করেছে। বিএনপি এই অন্তর্বর্তী সরকার আসার আগেই 31টা দফা দিয়েছে সংস্কারের জন্য, এবং বিগত দিনেও 31টা দফা দিয়েছে, সঙ্গে 62টা পয়েন্ট দিয়েছে সংস্কারের জন্য। বিএনপি বরাবরই সরকারকে সহযোগিতা করেছে। আজকে চট্টগ্রামে যে আইনজীবী হত্যা করেছে, হ্যাঁ শেষ করছি মনির ভাই, আমাকে একটু সময় দেন, শেষ করে, হত্যা করেছে, এর জন্য জামাত দায়ী। জামাত বরাবরই বলে আসতেছিল এদের তো ক্ষমতায় যাওয়ার যোগ্যতা নেই, এরা তো চাবেই এভাবে সরকার ক্ষমতায় থাকুক, এবং একটা সুবিধা লোটার জন্য যে সরকার ক্ষমতায় থাকুক, সংস্কার কি সংস্কার করবে সরকার? এদের কারণে সরকারের নতজানু নিয়মের কারণে, নতজানু স্বরাষ্ট্র দপ্তরের কারণে, নতজানু পররাষ্ট্র দপ্তরের কারণে আজকে হত্যা হয়েছে। জামাতকে জন্য জবাবদিহি করতে হবে। জামাতে হত্যার জন্য দায়ী, জামাতকে এর জন্য আইনের আওতায় আনতে হবে। জামাত কেন বারবার বলবে যে হচ্ছে এই সরকার ক্ষমতায় থাকুক এবং এটাকে সংস্কার করতে হবে? কি সংস্কার করবে এরা? এদের একটা কাজ করতে পারে, ঢেলে সাজাতে পারে, সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে পারে, প্রশাসনকে ঢেলে সাজাতে পারে। আজকে 110 দিন সময়, এই 110 দিনে প্রশাসনের বিন্দু মাত্র উন্নতি করতে পারেনি এই ঠোলা উপদেষ্টা। এই ঠোলা এখনো কি করে পদে থাকে? এই ঠোলাকে দিয়ে কি করবো আমরা? আমার দেশের মানুষকে নিরাপত্তা দিতে না পারে, এই ঠোলা কি কাজ ওখানে? এই ঠোলা এখনই পদত্যাগ করুক। এই ঠোলাকে দরকার নেই আমাদের। এই ঠোলা দিয়ে আমরা কি করবো? ধন্যবাদ মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আবু বকর আনমিউট করেন। আসসালামু আলাইকুম। মারুফ ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা যে আসলে মারুফ ভাই এখনো বিএনপির পক্ষে কথা বলে, এটাই আমাদের মনে হয় পোড়া কপাল আর কি। মূলত সত্যি কথা বলতে কি, বিএনপির পক্ষে যদি আমরা এখনো দুই একটা কথা বলি তাহলে এই মারুফ ভাইদের জন্যই, মারুফ ভাইয়ের মতো আরো যারা আছে। কিন্তু যেদিন মারুফ ভাইরা সংকেত দেবে যে আমরা আর এদের সাথে নাই, সেদিন বিএনপি হয়ে যাবে এই বাংলাদেশে আওয়ামী লীগ যেরকম ঘৃণার পাত্র, ঠিক বিএনপি তেমনি ঘৃণার পাত্র। খুব দ্রুতই হবে সেটা, মারুফ ভাইরা সংকেত দিলে সেটা হয়ে যাবে ইনশাল্লাহ। যাক, আমি একটা বিষয় প্রশ্ন করবো প্লাস একটা মন্তব্য, সেটা হলো বাংলাদেশের সাথে ভারত আসলে খেলা খেলছে। গত 15 বছর ধরে তারা ব্যাটিং করছে, তো ইদানিং আছে আমাদের ছাত্র জনতাদের ব্যাটিং এ তারা আসলে তাদের বড় উইকেট আওয়ামী লীগ তথা শেখ হাসিনা পড়ে গেছে। 2 নাম্বার উইকেট হচ্ছে ওই চিন্ময় অর্থাৎ ইসকন, তাদের হচ্ছে যে 3-4 নাম্বার উইকেট কিন্তু প্রথম আলো ডেইলি স্টার। এখন এই বড় 4টা উইকেটকে যদি আমরা ফেলে দিতে পারতাম তাহলে কিন্তু ইন্ডিয়ার মাজা ভেঙে যেত এবং বাংলাদেশ থেকে
সত্যিকার অর্থে চিরতরে বিদায় নিত এরা, এদের আধিপত্য, এদের যে নৈরাজ্য, এবং এটাকে হিন্দু বা মাইনরিটি বলে আসলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এরা মানে 95% যদি এদেরকে চেকিং করা হয় সবই মুসলমান, মানে এরা আওয়ামী লীগ করে, সেটা কিছু হিন্দু তো আছেই, কারণ যখন হিন্দুদের সংখ্যা গণনা করা হয় তখন বলে 8%, তাহলে আপনি যেখানেই সমাবেশ হচ্ছে এত লাখ লাখ মানুষ করতে হচ্ছে, সবই আওয়ামী লীগ। সুতরাং ছাত্রলীগ বা আওয়ামী লীগ তাদেরকে যদি নিষিদ্ধ করা হয়, বিশেষ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে তারা ওই হিন্দু ব্যানারে আসুক আর ইসকনের ব্যানারে আসুক, তাদের উপরে কেন হামলা করা হচ্ছে না, তাদের উপরে কেন লাঠিচার্জ করা হচ্ছে না? দেলোয়ার হোসেন সাঈদীর যেদিন ফাঁসির এই রায় হয়েছিল সেদিন বলা হয়েছিল পত্রিকা হেডলাইন গুলো যে জামাতের তাণ্ডব, এবং সম্ভবত 20-22 জন পুলিশের গুলিতে মারা গিয়েছিল। আজকে কেন একজনও ইসকন নেতা বা ইসকনের সমর্থক মারা গেল না, যেখানে আইন আদালতের ভিতরে ঢুকে আইনজীবীকে মেরেছে? তাহলে পুলিশ সেখানে কি করলো? মানে এইভাবে তো মাইনরিটির দোহাই দিয়ে ছেড়ে দেওয়া উচিত না, সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। কারণ আপনি হিংস্র প্রাণী যারা, বিশেষ করে আপনার যেমন হায়না, আপনি হায়নাকে যদি আপনি গায়ে হাত বুলাই আদর করেন যে আমি পোষ মানাবো, তাহলে পোষ মানবে না, ও সুযোগ পেলেই, কারণ ওর তো ক্ষুধা কোনোদিন মিটে না, ও সুযোগ পেলে আপনাকে খেয়ে ফেলবে। আমি মনে করি ইসকন আছে বাংলাদেশে হায়না। আচ্ছা, আর একটা ছোট মন্তব্য, সেটা হলো যে এই যখন আমরা ভারতীয় দালাল বলি বা ধরেন ভারতীয় দালালরা আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে এটা বলি, তখন বিএনপির কিছু নেতাকর্মী খুব রেগে যায়। ধরেন আপনি বিএনপির নাম বললেন না, বললেন যারা ভারতের দালালি করে তারা আছে আমাদের দেশের মানে সত্যিকার অর্থে নাগরিকই না, তারা আছে ইন্ডিয়ান নাগরিক। তখন এই ভারতের এই বিএনপির কিছু নেতাকর্মী প্রচন্ড রেগে যায়। এটার কারণটা কি হতে পারে?